আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা বৃত্তের স্পর্শকের সমীকরণ দেখব। ঠিক আছে, আমরা কিন্তু বৃত্তের লাস্ট ভিডিওটা দেখতেছি। ওকে, সো ধরেন আমার এখানে একটা বৃত্ত অঙ্কন আছে, বৃত্ত আছে। তো এই বৃত্তের একটা কিন্তু কেন্দ্র আছে, ঠিক না? এই বৃত্তের একটা কেন্দ্র আছে। এখন এই কেন্দ্রের একটা স্থানাঙ্ক আছে। আবার এই বৃত্তের যে কোনো আমি একটা স্পর্শ বিন্দু নিলাম, যেটা হচ্ছে এই পয়েন্টটা, এবং এই পয়েন্টটা আমি বলতেছি এটা হচ্ছে আমার x1, y1। বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করা যায়। কথা বুঝতে পারছেন? তা আমরা ওই স্পর্শকের সমীকরণটা বের করতে চাচ্ছি। তো আমরা প্রুফ দেখবো না, আমরা যে বৃত্তের যে আদর্শ সমীকরণ সেটা জানি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন স্পর্শকের সমীকরণটা কি আপনাকে এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, স্পর্শকের সমীকরণটা বের করার জন্য আপনাকে একটু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে ধরেন আমি এম বললাম। কেন্দ্র থেকে যে দূরত্ব সেটাকে আমি এম বললাম। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে স্পর্শ বিন্দু থেকে আপনি যখন একটা অঙ্কিত লম্ব আঁকবেন, যেটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেই জিনিসটাকে বলা হয় অভিলম্ব। কি বলে? অভিলম্ব। অনেক সময় আমাকে এই অভিলম্বের সমীকরণ বের করা লাগতে পারে, সো সেটা পরের বিষয়। তো এখানে কি রিপ্লেস হয় একটু দেখার চেষ্টা করি। যে এক্স স্কোয়ার যে টার্মটা আছে, এইটা জিনিসটা হচ্ছে আপনার এক্স ওয়ানে রিপ্লেস হবে। আপনার যে ওয়াই স্কোয়ারের টার্ম আছে সেটা হবে ওয়াই ওয়ান। আর আপনার এখানে এক্স আছে, এক্স হবে কি? এক্স হবে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু। আর ওয়াই এর টার্মটা হবে আপনার ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে স্পর্শকের জন্য এই জিনিসগুলো একটু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, স্পর্শকের জন্য এই জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এখন যদি এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়, তাহলে আপনার সমীকরণটা কি দাঁড়াবে? আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট সমীকরণটা একটু চেঞ্জ করবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের পরের পার্টটা তাহলে কি হতে পারে? আমরা যেহেতু সমীকরণটা চেঞ্জ করে ফেলছি, তাহলে আমরা দেখার চেষ্টা করি যে এই সমীকরণটা আসলে কি হতে পারে। দেখেন, আপনি এক্স স্কয়ার জায়গায় জাস্ট এক্স এক্স ওয়ান বসাবেন। তাহলে এখানে কি লিখবেন? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই স্কয়ার জায়গায় ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2g। এক্স এর জায়গায় বসাবেন আপনি এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস 2f। ওয়াই এর জায়গায় বসাবেন ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু। আর হচ্ছে আপনার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? তো এই যে জিনিসটা আপনি যে সমীকরণটা আপনি দাঁড় করাইছেন, এই সমীকরণটাই হবে আপনার ওই স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার? সো তাহলে আমরা যেহেতু বেসিকটা পড়ে ফেলছি, এখন আমরা বাকি পার্টগুলো দেখার চেষ্টা করি যে কিভাবে আসলে অঙ্কগুলো করা যায়। তো আমরা আগের ক্লাসে 33 নম্বর পর্যন্ত দেখছি। তো আমরা একটা ম্যাথ নিয়ে আসি, 34 নাম্বার ম্যাথটা দেখব যে এটা থেকে কিভাবে করা যায়। তখন আমরা ম্যাথটা নিয়ে আসি। এখন আপনাকে বলা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 10y ইকুয়াল টু 15। এই বৃত্তের 4, -11 বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। ধরে নেন আমি এইখান থেকে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই হচ্ছে আমার বৃত্ত। অবশ্যই বৃত্তের একটা সেন্টার পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে এই যে সি। আর আমি বৃত্তের উপরস্থিত যে কোনো একটা বিন্দু কল্পনা করলাম, যেটা হচ্ছে এই একটা বিন্দু। এখন এই বিন্দু থেকে আমি একটা স্পর্শক অঙ্কন করতে পারি না? সো আমি একটা স্পর্শক অঙ্কন করলাম, এই হচ্ছে সেই স্পর্শক। ঠিক আছে, আর এইখানে একটা লম্ব অঙ্কন করতে হবে, যেটা হবে আমার অবিলম্ব। তো এই স্পর্শবিন্দু থেকে এই পর্যন্ত আমার একটা অবিলম্ব আছে। তো আপনাকে বলছি কি বৃত্তের 4, -11 বিন্দুতে, তার মানে এই যে এই বিন্দুটা, এটা কত? এটা হচ্ছে 4, -11 বিন্দু। এবং এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর অবিলম্বের সমীকরণটা আপনাকে বের করতে বলা হচ্ছে। তো বৃত্তের সমীকরণটা কিন্তু দেওয়া আছে। বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 10y আর ইজ ইকুয়াল টু হচ্ছে 15। ঠিক না? এখন আমরা কিন্তু চাইলে এখান থেকে সেন্টার পয়েন্টটা বের করতে পারি, তাই না? সো সেন্টার পয়েন্টটা কিভাবে বের হয়ে যাবে? এই বৃত্তের সেন্টার সেন্টার হবে কত? 4, সেন্টার হবে হচ্ছে আপনার 3/2 কমা হচ্ছে -5। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এই 3/2 কমা -5 হয়েছে। আগের ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হবে। তো এখন এখানে একটা বিন্দু দেওয়া আছে, যেটা হচ্ছে 4, -11 বিন্দু। তো আপনার কাজ হচ্ছে যে বিন্দুটা দেওয়া আছে, অর্থাৎ যে ট্যানজেন্ট বিন্দুটা দেওয়া আছে, সেই ট্যানজেন্ট বিন্দুটা লিখবেন। ট্যানজেন্ট বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 4, -11। তো টেকনিকটা হচ্ছে আপনি এইটাকে বলবেন হচ্ছে আপনি x1 আর এটাকে বলবেন y1। ঠিক আছে, তো এখন আমরা যেই সমীকরণটা উপরে বানাইছিলাম ওই সমীকরণটা একটু জাস্ট নিয়ে আসি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে।
এই সমীকরণটা আমি একটু নিয়ে আসি। দেখেন এই যে আমার যে সমীকরণটা ছিল, এই সমীকরণের ভিতরে আমি জাস্ট মানগুলা বসানোর চেষ্টা করব, তাহলে আমার জন্য কিন্তু কাজ শেষ। দেখি কিভাবে করা যায়। আমরা যে সমীকরণ জানি, এখন বলেন এক্স ইন্টু এক্স ওয়ানের ভ্যালু কত? 4 না? তাহলে এটা কত হবে? 4x প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, তাইলে এখানে প্লাস হবে না, এটা হবে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হলে সেটা কত হবে? 11y প্লাস 2g আর x প্লাস x1, তার মানে x প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 2 নাকি? না না না, সরি সরি সরি, এখানে জাস্ট একটু ভুল করছে। আমাদের সমীকরণটা দেওয়া ছিল, সমীকরণটা হচ্ছে আপনার এইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 3x প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে 15। তো আপনি ওই সমীকরণটা লিখবেন, আর এইটা হচ্ছে ছিল আমাদের সূত্রটা ছিল এইটা, ঠিক আছে? তো যেই সমীকরণ দেওয়া আছে সেটা একবার লিখে নেবেন, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 10y আর ইজ ইকুয়াল টু হচ্ছে 15। এইখান থেকে আপনি x এর জায়গাটা কিসে রিপ্লেস হবে? x এর জায়গাটা রিপ্লেস হবে হচ্ছে আমাদের x1 দ্বারা। তাহলে এখানে আমরা কি লিখবো? x1 এর ভ্যালু কত? 4, তাহলে x4 প্লাস y এর জায়গায় কি হবে? y1, তাহলে y ইন্টু y এর ভ্যালু কত? মাইনাস 11, আর মাইনাস 3 ইন্টু x এর জায়গায় কি হবে? x প্লাস x1 ডিভাইডেড বাই 2, তাহলে x প্লাস তো x1 এর ভ্যালু হচ্ছে 4 আর ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস y1, তার মানে 10, y এর জায়গাটা কিসে রিপ্লেস হবে? y প্লাস y1, তার মানে এখানে মাইনাস আছে, তাহলে y মাইনাস 11 ডিভাইডেড বাই হচ্ছে 2 আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? 15। বুঝতে পারছেন? তো এখন এইখান থেকে যদি আপনি একটু করেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে অ্যান্সারটা চলে আসবে। এখান থেকে একটা সমীকরণ দাঁড়াবে, আমরা চাইলে একটু করে দিতে পারি যেখান থেকে আসলে কি সমীকরণ আসবে। দেখেন এখানে কি আসবে? 4x আর এইখানে হবে মাইনাস 11y, আর এইখানে কি হতে পারে বলেন তো? মাইনাসটা থাকুক, আর আমার এখানে হচ্ছে মাইনাস দিয়ে যদি আমি গুণ দিই তাহলে মাইনাস 3x আর হচ্ছে মাইনাস 3 4 12 ডিভাইডেড বাই কত? 2 না? অথবা আমরা এটা ব্র্যাকেট দিয়ে পরেও কাজটা করতে পারি, যেমন 3x প্লাস 12 দিই আর হচ্ছে আমরা এখানে ব্র্যাকেটটা রাখি, আর প্লাস এখানে আমরা যদি দেই তাহলে 10y মাইনাস 11 সাথে 10 গুণ করলে কত হবে? 110 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে ইকুয়াল টু 15। সো এরপর আপনি জাস্ট একটু সিম্পলিফাই করবেন, আপনি এখান থেকে ইকুয়েশনটা পেয়ে যাবেন। মানে যে ইকুয়েশনটা পাবেন সেটাই কিন্তু আপনার হবে ওই স্পর্শকের সমীকরণ। এবং এরপর আপনাকে বলা হচ্ছে যে স্পর্শকের সমীকরণ বের করার পরে আপনাকে বলা হচ্ছে যে অবিলম্বে সমীকরণটা বের করতে হবে। দেখেন তো আপনি বৃত্তের কেন্দ্রটা জানেন না, সেটা হচ্ছে 3/2 মাইনাস 5, আর এই বিন্দুটাও কিন্তু আপনি জানেন। তাহলে এই যে আপনার অবিলম্বটা, যেটা হচ্ছে আপনি এখানে একটা নাম দেন বিসি, এই অবিলম্বের সমীকরণটা আপনাকে বের করতে হবে। তাহলে অবিলম্বর সমীকরণটা কিভাবে বের করতে পারি? এবার আসেন অভিলম্বের সমীকরণ। বুঝেন? প্রথমে দেখেন অবিলম্বের সমীকরণটা বের করার জন্য আপনার কিন্তু এখানে দুইটা বিন্দু দেওয়া ছিল, তাই না? এখানে একটা বিন্দু জানতেন, আপনি বৃত্তের কেন্দ্রের বিন্দুটাও জানতেন, ওইটার বিন্দুটাও জানতেন। তো এই বিন্দুটা ছিল একটা 4, মাইনাস 11, আর এখানে বিন্দুটা ছিল 3/2, মাইনাস 5। তা আপনি যদি বলেন যে এটাকে আপনি x1, সহজ কথা, x1 y1, এটা আপনি ধরেন x2 y2, তাহলে অবিলম্ব সমীকরণ কি হবে? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সরলরেখার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র বসাচ্ছি। তাহলে এখানে কি হবে? x মাইনাস 4 আর হচ্ছে x1 মাইনাস x2, তাহলে 4 মাইনাস হবে 3/2 ইজ ইকুয়াল টু y মাইনাস মাইনাসে প্লাস হবে আর ডিভাইডেড বাই y1 মানে মাইনাস 11 মাইনাস y2 মানে হচ্ছে প্লাস 5 হয়ে যাবে। সো এখান থেকে যা আসবে সেটাই হবে আপনার অবিলম্বের সমীকরণ। তো এরপরে এই অঙ্কটা অন্যভাবে করা যেত, সো আমরা ওইভাবে তো দেখলাম না, আমরা এর পরের অঙ্কটা করব 35 নাম্বার। এই অঙ্কটা দেখার চেষ্টা করি যে অঙ্কটা আসলে কিভাবে করা যেতে পারে। এটাও ভালো। তো আপনাকে বলা হচ্ছে এই অঙ্কের ভিতরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20, এই বৃত্তের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কিন্তু আপনি কিন্তু এখানে ওয়াই এর মান জানেন না, জানেন? আপনি কিন্তু ওয়াই এর মানটা জানেন না। তার মানে আপনার কাছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20, বৃত্তের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শক। তাহলে বৃত্তের এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স এর মান 2, তাহলে এই বিন্দু দিয়ে কি এই বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে না?
যদি এক্স ইকুয়াল টু 2 দেওয়া থাকে তাহলে এই বিন্দু দিয়ে এই বৃত্তটা সিদ্ধ, তাহলে এক্স এর ভ্যালু বসান, 2 স্কয়ার প্লাস হবে y স্কয়ার ইজ ইকুয়াল টু 20। এখানে কত হবে 4 প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 20। তাহলে y স্কয়ারের ভ্যালু কত আসবে 16। আর আপনার এখান থেকে y এর ভ্যালু কত আসবে প্লাস মাইনাস 4। এখন y এর ভ্যালু কেন নেগেটিভ আসলো, হ্যাঁ মানে নেগেটিভ পজিটিভ দুইটা কেন আসলো, কারণ স্পর্শকের সমীকরণ স্পর্শটা যে কোনো একটা সাইড থেকেই হইতে পারে, তো আপনি তো আর জানেন না যে কোন সাইড থেকে হবে। তাহলে আপনি এখান থেকে বলে ফেললেন যে অতএব x, y ইজ ইকুয়াল টু হচ্ছে 2, প্লাস মাইনাস 4। আপনি বিন্দু জেনে গেছেন। এখন বিন্দু জেনে গেলে আপনার জন্য সুবিধা হয়ে গেল না, এখন আপনাকে শুধুমাত্র স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তাহলে x এর জায়গাটা কি বসাবেন, তাহলে একবার আপনি বসাবেন যে হচ্ছে 2, 4 বিন্দুর জন্য, একবার আপনি বসাবেন হচ্ছে 2, 4 বিন্দুর জন্য, আর একবার আপনি বসাবেন 2, -4 বিন্দুর জন্য। ঠিক আছে, আমার যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেটা কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 20 না। তো আপনি এক্সটাকে কিভাবে রিপ্লেস করেন, এক্স x1 দ্বারা, এটা হচ্ছে আপনার x1, এটা হচ্ছে আপনার y1। ঠিক আছে, এটা হচ্ছে আপনার x1, এটা হচ্ছে আপনার y1, বুঝতে পারছি। তাহলে x এর জায়গায় x1 রিপ্লেস হয়, তাহলে x1 এর ভ্যালু 2, তার মানে 2x, আর y এর জায়গায় কিসে রিপ্লেস হবে y1 দ্বারা, তার মানে আমার হচ্ছে 4y, তাই না, ইজ ইকুয়াল টু হচ্ছে 20। এইখান থেকে একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে 2x প্লাস 4y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, যা হচ্ছে আপনার একটা স্পর্শকের সমীকরণ। আর একটা স্পর্শকের সমীকরণ কি হতে পারে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 20 x1, তার মানে হচ্ছে আপনার 2x, আর এখানটা মাইনাস আসবে না কারণ y এর জায়গাটা রিপ্লেস হবে y1 দ্বারা, তার মানে হচ্ছে আপনার 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 20। তো এখান থেকে দেখেন 2x মাইনাস হবে 4y আর হবে মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার আরেকটা স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার? তো চলেন এরপরে যাই। স্পর্শকের সমীকরণ বুঝলাম, এরপরে স্পর্শকের সমীকরণ বোঝার পরে আমরা আরেকটা অঙ্ক দেখবো। অঙ্কটা ভালো, অঙ্কটা দেখার চেষ্টা করি। অঙ্কটা দেখেন, -5,4 বিন্দু থেকে এত বৃত্তের এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণটা আপনাকে বের করতে বলা হচ্ছে। এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণটা আপনাকে বের করতে বলা হচ্ছে। তো আপনি এটা কিভাবে করতে পারেন? তো এখানে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটা বৃত্ত আগে অঙ্কন করে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। একটা বৃত্ত অঙ্কন করে নিয়ে আসি, ধরেন এই হচ্ছে আমাদের সে একটা বৃত্ত। তো অবশ্যই এই বৃত্তের একটা সেন্টার পয়েন্ট থাকবে। এখন সেন্টার পয়েন্ট বৃত্তের আছে, এখন আপনাকে যে সমীকরণটা দেওয়া আছে আপনি কি সেখান থেকে সেন্টার পয়েন্টটা বের করতে পারেন? অবশ্যই পারেন। আপনার যেই বৃত্তটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সেন্টার কি আসবে? আমরা কিন্তু পড়াইছি কিভাবে বৃত্তের সেন্টার বের করতে হয়। মাইনাস জি কমা মাইনাস এফ, মানে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কত হবে 1, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কত হবে 2। তাহলে কিন্তু আপনি সেন্টার পয়েন্ট জানেন, সেটা হচ্ছে 1,2। আর ওই বৃত্তের উপরস্থিত একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে -5,4 বৃত্তের -5,4 বিন্দু থেকে থেকে বলছে -5,4 বিন্দু, এটা উপরস্থিত বিন্দু না, এটা দূরে কোথাও আছে। তো ধরে নেন আমরা এইখানে চিন্তা করি যে -5,4 বিন্দুটা দেওয়া আছে, -5,4 বিন্দুটা দেওয়া আছে। তাইলে -5,4 বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ, তাহলে এই বিন্দুটা থেকে এই বৃত্তের উপর কয়টা স্পর্শক অঙ্কন করা যায় বলেন তো? একটা বিন্দু বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শক অঙ্কন করা যায়? দেখেন তো, এইখানে একটা স্পর্শক অঙ্কন করা যাবে না, আবার এইখানেও কিন্তু একটা স্পর্শক অঙ্কন করা সম্ভব। তাহলে এই যে স্পর্শক দুটো অঙ্কন করলেন, এই স্পর্শগুলো থেকে এখন একটু লম্বগুলো অঙ্কন করেন, অবিলম্বগুলা। এই যে দেখেন, একটা অবিলম্ব আর একটা অবিলম্ব হইতে পারে, এইটা একটা অবিলম্ব হইতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছেন? দুটো অবিলম্ব হইতে পারে। এখন এটা একটা নাম দেন, এটা ধরেন আপনি বললেন ও, হ্যাঁ, বা এটারে ধরেন এম দিলেন, এটারে ধরেন আপনি পি দিলেন। এখন -5,4 বিন্দু থেকে বলা হচ্ছে, ঠিক আছে? আরেকটা কথা, সেটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারবেন?
এই বৃত্তের ব্যাসার্ধটা মনে আছে সূত্র রুট ওভার জি স্কোয়ার, তার মানে কত হবে 1 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আর হচ্ছে মাইনাস সি, তাহলে কত আসে 2 একক না? তাহলে কিন্তু আপনি এই বৃত্তের ব্যাসার্ধটাও জানেন, যেটা হবে 2। এখন আপনি যদি বৃত্তের ব্যাসার্ধ জানেন, আবার এইখানে আপনার একটা বিন্দু দেওয়া আছে, এই যে -5,4 বিন্দুটা দেওয়া আছে, তাহলে আপনি স্পর্শকের সমীকরণটা বের করতে পারেন না, কারণ স্পর্শকটা তো এই ব্যাসার্ধ বা অবিলম্বের সাথে হচ্ছে লম্বভাবে আছে, তাই না? কিন্তু আপনি এখানে ঢালের মানটা জানেন না, আপনি কিন্তু এখানে ঢালের মানটা জানেন না, তাহলে আপনি কি লিখতে পারেন দেখেন। আমরা যদি বলি একটা বিন্দু থেকে একটা সমীকরণ কিভাবে ক্রিয়েট করে, যেমন আমরা ওএম রেখার সমীকরণটা বের করতে চাচ্ছি, ওএম রেখার সমীকরণটা বের করতে চাচ্ছি, দেখেন একটা বিন্দু দেওয়া আছে না, তাহলে আমরা একটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণ কিভাবে করি, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1, যেখানে আমরা কিন্তু ঢালটা জানি না, এটাকে আমরা ধরে নিচ্ছি x1, এটাকে ধরে নিচ্ছি আমরা y1, তাহলে y মাইনাস 4 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস 5, বুঝছি? এখন দেখেন এই জিনিসটা করলে আপনি এরকম পাবেন না, mx মাইনাস y প্লাস 5m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, পাইছেন কিন্তু। এখন আপনি এখান থেকে যে সমীকরণটা বের করছেন, ওই সমীকরণ থেকে এই দূরত্বটুকুই তো হয়েছে 2, ঠিক না? মানে আমি যে সমীকরণটা বের করছি সেই সমীকরণটা থেকেই তো আমার এই দূরত্বটুকু হচ্ছে আমার 2, এই যে মূলবিন্দু থেকে এই স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দূরত্ব কত 2 না? তাহলে মূলবিন্দু থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব যদি 2 হয়, স্পর্শকের লম্ব দূরত্ব যদি 2 হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি যে প্রশ্ন মতে ধর আমরা বললাম হচ্ছে PM ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন এই PM রেখার সমীকরণটা আপনি বের করতে পারবেন না, এটার উপরে কি স্পর্শকের উপর সেটা লম্ব অবস্থায় আছে না? তাহলে দেখেন তো সেটা কিভাবে বের করা যায়, দেখেন এক্স এর সহগ কি m, মনে আছে সূত্রটা, অঙ্কটা কিন্তু ভালো, নিচে হয় রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার, এক্স এর সহগ হচ্ছে m স্কয়ার, y এর সহগ কত 1 না, তার মানে প্লাস কত 1 স্কয়ার করলে তো 1ই হয়, তাই তো? সো আর উপরে কি লিখবেন বলেন তো, উপরে যেটা দেওয়া আছে সেই জিনিসটা লিখতে হবে মডুলাস দিয়া m মাইনাস 2 প্লাস 5m প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, এখন এটা যদি আমরা সলভ করি, আচ্ছা তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা এই সমীকরণটা কিভাবে বসাইলাম, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কারণ আপনি সমীকরণটা লিখছেন হচ্ছে mx মাইনাস ওয়াই প্লাস 5m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। একটু চিন্তা ভাবনা করে দেখেন তো বৃত্তের কেন্দ্রটা কত দেওয়া আছে 1,2 না, তাহলে এই 1,2 থেকে এই 1,2 বিন্দু থেকে তো এই অবিলম্বটা অঙ্কন করা হয়েছে, তাহলে এই বিন্দু দ্বারা কি এটা সিদ্ধ না? সো এখানে আপনি x এর ভ্যালু 1 বসাবেন, y এর ভ্যালু 2 বসাবেন, x এর ভ্যালু যদি 1 বসান তাহলে এটা m হয়ে যায়, y এর ভ্যালু 2 বসালে এটা হবে, আর প্লাস হচ্ছে 5m প্লাস হবে 4 ইজ ইকুয়াল টু 0, বুঝছেন? সো এই জিনিসটা আমরা এখানে করছি। তো যাই হোক, এটা যদি বুঝতে পারেন, এবার আসেন এরপরে আগে, এখন এটাকে আপনি একটু সলভ করতে হবে, তো আপনি এটাকে একটু সলভ করার চেষ্টা করেন কি হয়। উপরে দেখেন তো কি হবে 6m প্লাস 2, ওকে, আর এইখানে হবে 2 ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কয়ার, তারপরে এখান থেকে আপনি একটা 2 কমন নিয়ে আসতে পারেন, তাহলে এটা হবে 3m প্লাস 1 মডুলাস, এখান থেকে 2টা চলে যাবে উভয় পক্ষ থেকে, আর এখানে আসবে 1 প্লাস m স্কয়ার। ওকে, সো এবার আপনি দেখেন উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করে দেই, যদি উভয় পক্ষে স্কয়ার করে দেই তাহলে রুট স্কয়ারে কাটা যাবে না, আর এখানে আপনার বর্গের সূত্র হয়ে যাবে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে আপনার 9m স্কয়ার প্লাস 6m প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে 1 প্লাস m স্কয়ার। এখান থেকে একটু হিসাব নিকাশ করবেন, আপনি দেখবেন m এর ভ্যালু দুইটা পাবেন, একটা হচ্ছে 0 কমা হচ্ছে -3/4, m এর ভ্যালু কিন্তু আপনি দুইটা পাবেন, কথা বুঝতে পারছেন? তো m এর ভ্যালু যদি আপনি দুইটা পান তাহলে আপনার জন্য এখন ইজি, আপনি m এর মান জানেন, তো m এর মানটা এখানে বসিয়ে দিলে তো আপনি স্পর্শকের সমীকরণটা পাবেন, এই জায়গাটার কথা বলতেছি আমরা। তো এটা আমরা কি পাইছিলাম, mx মাইনাস ওয়াই প্লাস 5m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো একবার আপনি m এর ভ্যালু কত বসাবেন 0, তো 0 বসালে x এর কোনো টার্ম থাকবে না, এখানেও টার্ম থাকবে না, তাহলে মাইনাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আমরা এখান থেকে মাইনাসটা কমনে বাদ দিই, y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এটা একটা। আরেকটা আবার কি হবে, mx মাইনাস ওয়াই প্লাস 5m প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0,
তাই এখানে আপনি কি করবেন, এম এর ভ্যালু কত বসাবেন, -3/4x মাইনাস, আর হচ্ছে y প্লাস 5 ইন্টু -3/4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, যা হচ্ছে আপনার আরেকটা সমীকরণ। কথা বুঝতে পারতেছেন? তো একটা হবে এই যে এটা, আরেকটা হবে এটা, কারণ কোশ্চেনে আমাকে বলা হচ্ছে যে এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা শুধু নির্ণয় করতে হবে। ক্লিয়ার? ওকে, তারপরে আসেন, এরপরে আমরা একটা অঙ্ক করবো, সেটাও খুব ভালো একটা অঙ্ক। এটা থেকে কিন্তু এই স্পর্শক থেকে কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, তো এই জন্য একটু বলতেছি, একটু মনোযোগ দিন। ওকে, এটা দেখেন, আপনাকে বলা হচ্ছে মূল বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করা, কিন্তু এবার কিন্তু সে বলে দিচ্ছে যে মূল বিন্দু থেকে। এখন মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বুঝেন, মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। তার আগে বলি বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে, x² প্লাস y² মাইনাস 10x আর হচ্ছে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, তাই না? এখন এইখান থেকে আপনি বললেন, তো এখান থেকে কিন্তু আপনি সেন্টারটা বের করতে পারেন, তাই তো? সেন্টারটা বের করা যায় না? ঠিক আছে, আসেন। এখন এই যেই সমীকরণটা আপনার কাছে দেওয়া আছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে কেন্দ্রটা বের করতে পারেন, আপনি চাইলে এখান থেকে কেন্দ্রটা বের করতে পারেন। তাহলে এই যেই সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে আপনি একটু সেন্টারটা বলেন আমাকে, যে সেন্টারটা কত হবে। সেন্টারটা কিন্তু আপনার হবে 5,0, আগের ভিডিওটা একটু দেখবেন, ঠিক আছে? আর আপনার এখান থেকে রেডিয়াস মানে বৃত্তের যে ব্যাসার্ধটা, সেটা হবে আপনার √5। তো এগুলো আপনি জানেন। আর হচ্ছে মূলবিন্দুগামী যে স্পর্শকের যে সমীকরণ আছে, সেটা কি, সেটা হচ্ছে y = mx, সেখানে কিন্তু কোনো c থাকবে না। মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ, এটা একটু মাথায় রাখেন। মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ, তো মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ হচ্ছে y = mx। তাহলে আপনি এটাকে কি বলতে পারেন বলেন তো, mx - y ইজ ইকুয়াল টু 0, তাই তো? এখন এই 5,0 বিন্দু থেকে 5,0 বিন্দু থেকে, কথাটা ভালো করে বুঝেন, 5,0 বিন্দু থেকে এই mx - y ইজ ইকুয়াল টু 0 রেখার যে লম্ব দূরত্ব, একদম হুবহু আগের অঙ্কটাই, ঠিক আছে? জাস্ট আমি এবার লিখে লিখে দিচ্ছি। এই যে লম্ব দূরত্বটা, এটা কি আপনি বের করতে পারেন, তাই না? এই দূরত্বটুকু যেটা হবে, সেই দূরত্বটুকুটাই তো হচ্ছে আপনার রেডিয়াসের সমান, ঠিক না? কথাটা বুঝতে পারতেছেন? তাহলে আমি যদি প্রশ্ন মতে বলি, প্রশ্ন মতে একটা কাজ করি, আমরা এই জিনিসটা একটু এদিকে নিয়ে আসি, দেখেন তো। তাহলে আমি এখন বলতে পারি প্রশ্ন মতে এই দূরত্বটুকু কত বলেন তো, এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু আপনার হবে নিচে √x এর সহগের উপরে স্কয়ার, x এর সহগ হচ্ছে m² আর y এর সহগ কত বলেন তো, -1 এর উপরে স্কয়ার, আর উপরে মডুলাস দিতে হবে, আর mx - y লিখতে হবে। কিন্তু এখানে কথা আছে তো, x এর ভ্যালু কত, 5, তাহলে 5m - y এর ভ্যালু কত, 0। এই দূরত্বটুকুই হচ্ছে আপনার কত, বৃত্তের ব্যাসার্ধ সমান, মানে √5। ক্লিয়ার? সো এইখান থেকে আপনাকে জাস্ট একটু হিসাব নিকাশটা করতে হবে, করলে আপনি কিসের ভ্যালু পাবেন বলেন তো, আপনি m এর মান পাবেন। m এর ভ্যালু পাবেন হচ্ছে +-1/2। আপনি যদি m এর মান জেনে যান, আপনি যদি m এর মানটা জেনে যান, তাহলে আপনার জন্য তো এখন খেলা শেষ, তাই না? আপনি m এর মানটা যদি জেনে যান এবং m এর মানটা যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনার জন্য কাজ শেষ। আসেন, m এর মান আপনি জানেন, তো m এর মান জানলে আপনি স্পর্শকের সমীকরণ কি লিখবেন, স্পর্শকের সমীকরণ। এখন দেখেন স্পর্শকের সমীকরণটা কি হবে। আপনার যে স্পর্শকের সমীকরণ হবে, সেটা হচ্ছে, আমরা কি বলছিলাম বলেন তো, y = mx না, বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx। তো স্পর্শকের সমীকরণ হবে y = mx, তো লিখবেন y = m এর ভ্যালু কত পাইছেন, +-1/2 x, তাই না? তাহলে এখান থেকে আরেকটু লেখা যায় না, সেটা কি লিখতে পারেন, 2y = হচ্ছে +-x। তাহলে একবার হয় আপনি একটা মান হয় অথবা লাগবে না, একবারই লিখতে পারবেন। এখান থেকে আপনি লিখতে পারবেন 2y +-x, অথবা এটাও লিখতে পারেন, অথবা +-x টা আগে রেখেও লিখতে পারেন, সেটা হচ্ছে x + 2y ইজ ইকুয়াল টু 0, যা হবে আপনার স্পর্শকের সমীকরণ। এই m এর মানটাও কিন্তু বের করতে পারতে হবে, ঠিক আছে?
আর যদি তারপরে বলেন যে একটু না বুঝি লাগতেছে, তাহলে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনার খুব সিম্পল একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে আপনার দাঁড়ান দেখেন আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আপনার কাছে একটা বৃত্ত আছে, দেখেন এই হচ্ছে আপনার কাছে সেই বৃত্ত আছে, অবশ্যই এই বৃত্তের একটা সেন্টার পয়েন্ট আছে, আবার ওই সেন্টার পয়েন্ট থেকে আপনি কিন্তু ওই বৃত্তের একটা রেডিয়াসও জানেন, তাই না? ওই রেডিয়াসটা কত বের করছেন, রেডিয়াসটা বের করছেন আপনার √5। আর সেন্টার পয়েন্টটা কত, সেন্টার পয়েন্ট হচ্ছে 5,0 আপনার জন্য, এই হচ্ছে আপনার সেই 5,0। এগুলো কিন্তু আপনি বৃত্তের সমীকরণ থেকে বের করছেন। এবার আপনাকে বলা হচ্ছে মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ, মূল বিন্দু থেকে। তাহলে মূল বিন্দুর কনসেপ্টটা কোথা থেকে আসলো? মূল বিন্দুর কনসেপ্টটা আসছে, দেখেন আমরা যদি এখানে একটা ধরেন আমরা এক্স অক্ষ নিয়ে আসি, আর এইখানে যদি আমরা ধরেন ওয়াই অক্ষ নিয়ে আসি, একটা এক্স অক্ষ নিয়ে আসলাম, একটা ওয়াই অক্ষ নিয়ে আসলাম, তাহলে মূল বিন্দু কোথায় বলেন? এই জায়গাটা না, 0,0 মূল বিন্দু, সেন্টার মূল বিন্দুটা। তাহলে সেটা যদি 0,0 হয়, এই বিন্দুটা থেকে, এই মূল বিন্দু থেকে আপনাকে বলা হচ্ছে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে আরেকটা কথা, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এত বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ। তাহলে দেখেন স্পর্শকের সমীকরণটা কি হতে পারে? স্পর্শকের সমীকরণ হবে, একটা সমীকরণ হইতে পারে এইটা, তাই তো? আরেকটা সমীকরণ কি হতে পারে ভাই বলেন? এইটা। এখন আপনি একটু জাস্ট একটু 2 এ 2 4 মিলান, সেটা হচ্ছে এই দেখেন এইখান থেকে আপনি স্পর্শকের উপর একটা লম্ব দূরত্ব পান, আবার এইখান থেকেও কিন্তু আপনি একটা লম্ব দূরত্ব পান। সেটার ভ্যালুগুলো কত বলেন? সেটার ভ্যালুগুলো হচ্ছে আপনার √5, এই না? এখন আমি প্রথমে কি করছি, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে মূলবিন্দু যেটা দেওয়া আছে, মূলবিন্দুকে আমি এই সরলরেখার সমীকরণটা কি, y = mx। তাহলে এই যে y = mx যেটা বের করছি, সেই রেখা এই 5,0 বিন্দু থেকে এই রেখার সমীকরণটা আমি বের করছি, যে এই রেখার সমীকরণ হচ্ছে আমার y = mx। এন্ড এই রেখার সাথে এই অবিলম্বটা কিভাবে আছে? লম্ব ভাবে না? এটা লম্ব না ভাইয়া, এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বের ফর্মুলাটা এখানে ইউজ করছি আমরা। কথা বুঝতে পারছেন? ওইখান থেকে আমরা এম এর মানটা পাইছি, ওই এম এর মানটা এখানে বসাই দিলে আমরা স্পর্শকের সমীকরণ পাচ্ছি। এন্ড স্পর্শকটা দুইটা সাইড থেকে আঁকা যায়, এই জন্য সমীকরণটা হচ্ছে দুইটা। ক্লিয়ার? খুব ভালো অঙ্ক, কিন্তু বেশ ভালো। ওকে, আসেন এরপরে আমরা যাই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে আপনি কোনো কোনো ক্ষেত্রে স্পর্শকের দূরত্বটা কিন্তু চাইলে বের করতে পারেন। স্পর্শকের দূরত্বটা, যেমন এখান থেকে, যেমন দেখেন আমরা যদি এই বিন্দুটা কোনোভাবে জেনে যেতাম, এই বিন্দুটা যদি জেনে যেতাম, তাহলে কিন্তু আমরা স্পর্শকের দূরত্বটা বের করতে পারতাম, বা দৈর্ঘ্যটা, স্পর্শকের দৈর্ঘ্যটা। স্পর্শকের দৈর্ঘ্যটা কিভাবে বের করে? আমরা নতুন একটা কনসেপ্ট দেখতেছি, সেটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য, তো স্পর্শকের দৈর্ঘ্যটা আপনি কিভাবে বের করতে পারেন, এটাই আমরা দেখার চেষ্টা করি। সো ধরেন আপনার কাছে একটা বৃত্ত আছে, ঠিক আছে? আপনার কাছে একটা বৃত্ত আছে, সো ধরেন এই হচ্ছে সেই বৃত্ত। ওকে, আর এই বৃত্তের একটা বহিস্থ একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি x1, হচ্ছে y1। এখন x1, y1 বিন্দু থেকে আপনি এই বৃত্ততে একটা দুইটা স্পর্শক অঙ্কন করতে পারেন, ঠিক না? এই একটা স্পর্শক আপনার, এই একটা স্পর্শক, তাই তো? এখন এই স্পর্শকের যে দৈর্ঘ্যটা, এই যে ডি, এখানে একটা বিন্দু ছেদ করছে না, এই ডিটা আমি বের করতে চাচ্ছি। কথা বুঝতে পারতেছেন? এই x1, y1 বিন্দু থেকে। তা আমরা যে বৃত্তের যে সমীকরণটা জানি, সেটা কি? x² + y² + 2gx + 2fy + c = 0। ডিসটেন্সটা বের করাটা একদমই ইজি, শুধু আপনি x এর জায়গাগুলোতে কনভার্ট করবেন কিসে বলেন তো? x1 আর y1 দ্বারা। ওকে, আর টোটাল জিনিসটার উপরে আপনি হচ্ছে একটা রুট দিয়ে দিবেন। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? সূত্রটা দাঁড়াবে হচ্ছে আপনার d = দাঁড়ান, এত বড় রুট আমি কেমনে দিব? d = হচ্ছে আপনার x এর জায়গাগুলোতে x1 বলছি, তাহলে x1² y1² প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস হচ্ছে c, আর ইকুয়াল টু হচ্ছে 0, যা হবে আপনার স্পর্শকের দৈর্ঘ্য। কথা বুঝতে পারছেন?
এটাই কিন্তু আপনার স্পর্শকের দৈর্ঘ্য হবে। এখন আপনি স্পর্শকের দৈর্ঘ্য বুঝে গেলেন, তাহলে চলেন আমরা একটা অঙ্ক দেখে ফেলি। একদম ইজি জিনিস, ঠিক আছে, কোনো আহামরি কঠিন কিছু না, ইজি। আসেন পরের পেজে যাই। ওকে, ছোট ছোট অঙ্ক আসে ওই, আমরা কিন্তু এমসিকিউর পার্টগুলোই কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, এমসিকিউ, তারপর হচ্ছে সিকিউ, সব ওভারঅল সব জিনিসগুলোই দেখাচ্ছি বৃত্ত থেকে, যেগুলো যেগুলো আসবে আপনার। আসেন এটা দেখেন, 1,-1 বিন্দু থেকে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। সিম্পল, তাই না? সিম্পল না? তো আপনাকে এইটাকে বৃত্তের একটু ফরম্যাটে নিয়ে আসতে হবে না? এটাকে কি করতে হবে? বৃত্তের একটু ফরম্যাটে নিয়ে আসতে হবে। তারপরে সে বলছে, তার আমরা তো বৃত্তের আদর্শ সমীকরণ জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এরকম না? তো আমরা ওই ফরম্যাটটাই নিয়ে আসবো। এটা কিন্তু ওই ফরম্যাটে নাই, আপনার যেই ফরম্যাটে দেওয়া আছে সেটা হচ্ছে যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, সরি, আর হচ্ছে মাইনাস এক্স প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটে দেওয়া আছে। এর কিভাবে আনবেন বলেন তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপনি 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে এটা, আর এটা হবে কত? ওয়াই স্কোয়ার, আর এটা কত হবে? মাইনাস এক্স বাই 2 হবে, আর এটা কত হবে বলেন? প্লাস 3y/2 হবে, আর প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এখন আপনি এক্স এর জায়গায় x1 বসাবেন, y এর জায়গায় কত বসাবেন? y1 বসাবেন, বসায় দিয়ে আপনি হিসাব করবেন, বসায় আপনি হিসাব করবেন জাস্ট দূরত্বটা কি আসবে। তাহলে ডিসটেন্স d ইজ ইকুয়াল টু, উপরে একটা রুট দিতে হবে, দিলেন, এন্ড x এর জায়গাটা x1 বসান, x1 এর মান কত বলেন? এটা x1, এটা কত? y1, x1 এর জায়গায় 1 না, তাহলে এখানে কত হবে? 1 স্কয়ার প্লাস y এর জায়গায় কত আছে? মাইনাস 1 এর উপরে স্কয়ার হবে, আর এখানে কত আছে? মাইনাস x এর জায়গায় কত বসবে? 1 হাফ, প্লাস y এর জায়গায় 3 ইনটু মাইনাস 1 ডিভাইডেড বাই কত বসবে? 2, আর হচ্ছে একটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। সো জাস্ট এখান থেকে হিসাব নিকেশ করবেন আপনি, রুট ওভার হাফ, এটাই হবে আপনার স্পর্শকের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ইজি জিনিস কিন্তু, হ্যাঁ, চেষ্টা করলেই পারা যায়। ক্লিয়ার? চল আরেকটা অঙ্ক দেখি আমরা। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব, 39 নাম্বার। এই অঙ্কটা দেখার চেষ্টা করি যে অঙ্কটা কিভাবে হবে। এই অঙ্কটা দেখেন, আপনাকে বলতেছে মূল বিন্দু থেকে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে হবে। কি বের করতে হবে? বৃত্তের সমীকরণটা বের করতে হবে। কেন্দ্র দেওয়া আছে ভাইয়া, আপনাকে জাস্ট একটু ঘুরাইতেছে। দেখেন আপনি বৃত্তের সমীকরণ কি জানেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা তো আপনি জানেন। তাহলে বলেন তো এখান থেকে আপনার কেন্দ্র দেওয়া আছে, তো কেন্দ্র দেওয়া আছে কত? আপনার জি এর ভ্যালু, কেন্দ্র কেন্দ্র হচ্ছে আপনার মাইনাস জি কমা মাইনাস এফ, তার মানে কেন্দ্র হবে হচ্ছে আপনার মাইনাস 1 কমা মাইনাস 2। ক্লিয়ার? তাহলে যদি আপনি কেন্দ্র জানেন অলরেডি, তার মানে আপনি জি এর ভ্যালু আর এফ এর ভ্যালু জানেন, আপনার কি লাগবে? আপনার লাগবে শুধু সি এর ভ্যালু। আপনার কি লাগবে? শুধু সি এর ভ্যালুটা লাগবে। তাহলে আপনি কিভাবে সি এর ভ্যালুটা বের করতে পারেন? কিন্তু আপনাকে কিন্তু এখানে বলা আছে যে অঙ্কিত স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 2, তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা বলেন তো কি হবে? ডিসটেন্স ডি সমান সমান, জাস্ট উপরে একটা রুট দিবেন, একটা সেকেন্ড, জাস্ট একটু রুটটা দিয়ে নিয়ে আসি। এই যে রুটটা দিলাম, এখন বলেন এক্স এর জায়গায় কত বসাবেন? এই যে 1,2 বিন্দু না, তো 1,2, কিন্তু এখানে বলা আছে মূল বিন্দু। ভালো করে একটু এই জায়গাটা জাস্ট একটু খেয়াল করতে হবে যে এইখানে বলা আছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে হচ্ছে 0,0, তার মানে আপনার এক্স এর জায়গাতে x1 আর y1 কনভার্ট হয়, তাই তো? এটা আমরা x1 বলি না, আর এটা কি y1 না? তাহলে এক্স এর জায়গায় x1 বসালে এটা কত? 0, আবার এখানেও কত? 0, এখানেও কত? 0, এখানেও কত? 0, শুধু থাকবে কে? সি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন তো একটু, এখান থেকে আমি প্রশ্ন মধ্যে দিয়ে যদি এটাই সমান সমান 0 পাই, সি ইকুয়াল টু 0, সরি 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 দূরত্বটা, এই দূরত্বটা কত? দূরত্বটা দেওয়া আছে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, কারণ স্পর্শকের দৈর্ঘ্যটাই তো 2 দেওয়া আছে, ঠিক না? তো স্পর্শকের দৈর্ঘ্যটাই কিন্তু আপনাকে 2 দিয়ে দিয়েছে। আপনি আবার স্পর্শকের দৈর্ঘ্যটা সমীকরণ দিয়ে বের করলেন, তো আপনি সমীকরণ দিয়ে কি বের করলেন? আপনি বের করলেন যে আমার আসতেছে √c। তাহলে এবার প্রশ্ন মতে
স্পর্শকের দৈর্ঘ্য √c ইজ ইকুয়াল টু ওই দৈর্ঘ্যটাই দেওয়া আছে কত 2। এই যে দেখেন খেয়াল করেন স্পর্শকের দৈর্ঘ্যটাই কত দেওয়া আছে, এই যে দেখেন অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটাই দেওয়া আছে হচ্ছে 2। তাহলে এখান থেকে আপনি c এর ভ্যালু কত পাবেন 4। আপনি c এর ভ্যালু 4 পেয়ে গেলে কি আপনি বৃত্তের সমীকরণ বের করতে পারবেন না? অবশ্যই আপনি বৃত্তের সমীকরণ বের করতে পারবেন, কারণ আপনার কাছে কেন্দ্রের মান দেওয়া আছে। এখন শুধুমাত্র এই সমীকরণে আপনাকে মান বসাইতে হবে, আর কোনো কাজ নাই। আপনাকে এই সমীকরণের ভিতরে মানটা বসাইতে হবে। আপনি সব মান এখন জানেন, আপনি x এর মান জানেন, সরি জি এর ভ্যালু জানেন, এফ এর ভ্যালু জানেন, আর সি এর ভ্যালু। একটা সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ বের করতে আপনি তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে সি। আশা করি বুঝতে পারছেন। বাকি কাজটা আপনি করে নেবেন, জাস্ট খালি এখানে মান বসাবেন। কাজ কিন্তু একটাই, আপনি এই যে সমীকরণটা যেটা আছে এখানে শুধু মানটা বসাবেন, জি এফ আর সি এর ভ্যালু মানটা বসাবেন। ক্লিয়ার? তো চলেন এরপরে আমরা যাই। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে শিখবো কি, এরপর আমরা শিখবো হচ্ছে স্পর্শজ্যা। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে স্পর্শজ্যা। স্পর্শজ্যা, ঠিক আছে? তো এই স্পর্শজ্যার একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। কর্ড অফ কন্ট্যাক্ট, কর্ড অফ। এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি যে জিনিসটা আসলে কি, একদম ইজি জিনিস, কঠিন কিছু না, সহজ, ঠিক আছে? আসেন প্রথমে ধরেন আমরা একটা বৃত্ত অঙ্কন করি, আঁকলাম। বৃত্তের একটা বাইরে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে x1, হচ্ছে y1। এখন এই বিন্দু থেকে আপনি এই বৃত্তের উপর দুইটা স্পর্শক অঙ্কন করতে পারেন। তো স্পর্শক দুইকে রেখে ফেলেন। এই একটা স্পর্শক ধরেন আপনার, আর একটা স্পর্শক ধরেন আপনার, এই বুঝছেন? এখন এই দুইটা স্পর্শকের মধ্যবর্তী একটা ডিস্টেন্স কাজ করবে না? এটা হচ্ছে সেই ডিস্টেন্স। অবশ্যই বৃত্তের কেন্দ্রটা এইখানে, কেন্দ্রতে কিন্তু টাচ করে নেই ভাইয়া, এটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ তাহলে তো আর জ্যা হবে না। জ্যা কি? যেটা কেন্দ্রকে টাচ করবে না। তাহলে এটা যদি এ হয়, এটা হচ্ছে আপনার বি। তো আপনার ওই এ বিন্দুর মানে ইকুয়েশনটা বের করতে হবে, স্পর্শজ্যায়ের ইকুয়েশনটা বের করতে হবে। তো এই এ বি এর জ্যায়ের আমরা প্রমাণটা দেখাচ্ছি না। তো এই এ বি এর জ্যায়ের ইকুয়েশনটা হচ্ছে আপনার টি ইজ ইকুয়াল টু 0। তো আমরা একটু পরে এই জিনিসটা বুঝাচ্ছি আপনাদের, যে টি ইকুয়াল টু কিভাবে 0 কেমনে কি করে আকারে। শুধু এতটুকু মনে রাখেন যে টি ইকুয়াল টু 0। ফার্স্ট আমরা একটা অঙ্ক দিয়ে বুঝাই দিই। তো আসেন আমরা দেখি দেন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটাই দেখি। ওকে, আপনাকে বলা হচ্ছে মূলবিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x প্লাস বি ইকুয়াল টু 0। এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ আপনি বের করতে পারবেন না? অবশ্যই পারবেন, তাই না? আমরা আগের অঙ্কটাই পড়ে আসছি যে স্পর্শকের সমীকরণ আসলে কিভাবে বের করা যায়, মূলবিন্দু থেকে বলছে। তাহলে এই ক্ষেত্রে আপনার যে কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শজ্যা যেটা আছে, স্পর্শজ্যা যেটা আছে সেটার যে সমীকরণ, আমরা কিন্তু শুধুমাত্র এইখানে আপনাকে হচ্ছে এই এতটুকু পার্টের অ্যান্সার করে দেখাবো। ওকে, স্পর্শজ্যায়ের সমীকরণটা আমরা বের করে দেখাবো। তো আপনার কর্ড অফ কন্টেন্টটা কত, মানে স্পর্শজ্যায়ের যে বিন্দুটা সেটা কত, 0,0 না? কথাটা বুঝতে পারবেন, মূল বিন্দু থেকে বলছে তো ভাইয়া, মূল বিন্দু থেকে বলছে। তার মানে এই যে এই বিন্দুটা আপনাকে এখন মূল বিন্দু কল্পনা করতে হবে। ওকে, সো 0,0 চিন্তা করতে হবে। তাইলে আমার কর্ড অফ কন্টেন্ট বা হচ্ছে স্পর্শজ্যায় যে বিন্দুটা থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে 0,0। তা আমরা একটু লিখব, টেন্ট হচ্ছে আপনার 0,0। ভালো করে বুঝেন, এটা হচ্ছে আপনার 0,0। তাহলে আপনি ইকুয়েশনটা কি জানেন? আপনি ইকুয়েশনটা জানেন যে টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 0। তো আপনার সমীকরণ দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x প্লাস 20। তো এটা এখানে বসাবেন, শুধু 0,0 বসান, তাহলে এটা কত হয়ে যাবে 0। ওয়াই স্কয়ার মানে কি 0, মাইনাস 10x তার মানে মাইনাস 10 ইন্টু এক্স এর জায়গায় জানি কি বসাইতে হয়, মনে আছে? x প্লাস x1 ডিভাইডেড বাই 2। তাহলে x প্লাস x1 এর ভ্যালু 0 ডিভাইডেড বাই 2, আর y এর তো কোনো টার্মই নেই, প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। বুঝছেন? ওই যে আমরা এটার কথা বলতেছি যে x এর জায়গাটা কিসে জানি রিপ্লেস হয়, x1 দ্বারা। যেখানে আপনি এটাকে কিন্তু আপনি x1 কল্পনা করতেছেন, এটাকে আপনার y1। x এর জায়গাটা আমাদের কনভার্ট হচ্ছিল কিসে, x x1 এ না, y এর জায়গাটা কনভার্ট হচ্ছিল কিসে,
y1 না, মানে সরি এক্স স্কোয়ারের জায়গাগুলো, এক্স স্কোয়ারের জায়গাটা x(x1) আর y এর জায়গা হচ্ছে y(y1) এ কনভার্ট হয়েছিল, আর x এর জায়গাটা কিসে কনভার্ট হয়েছিল, x এর জায়গাটা কনভার্ট হয়েছিল x প্লাস x1 ডিভাইডেড বাই 2, y এর জায়গা কিসে কনভার্ট হচ্ছিল y প্লাস y1 ডিভাইডেড বাই 2, নাকি স্পর্শকের যে সমীকরণটা। সো ওই জিনিসটা জাস্ট আমরা এখানে ইমপ্লেস করছি, করার পরে এখন এইখান থেকে দেখেন, আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি x এর ভ্যালুটা পেয়ে যাবেন। সেই x এর ভ্যালু কত আপনার 4, তাহলে স্পর্শ যায় সমীকরণ বের হয়ে গেছে, x এর ভ্যালু 4, বুঝতে পারছেন? ইজি। আমরা আসেন আমরা আরেকটা অঙ্ক একটু করবো, অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, অঙ্কটা কিন্তু ভালো। এই অঙ্কটা দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 বৃত্তের একটা জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে -2,3, কিন্তু এই জ্যায়ের সমীকরণটা বের করতে হবে। কথা বুঝতে পারছেন? তো প্রথম কথা হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। জাস্ট ছবি আঁকলেই অঙ্ক বুঝে যাবেন, ছবি আঁকবো অঙ্ক বুঝে যাবেন। আসেন ধরেন এই যে বৃত্তটা, এই বৃত্তে একটা কেন্দ্র আছে আর এই বৃত্তের একটা জ্যা আছে, বৃত্তের একটা জ্যা আছে, ধরেন আমরা এইভাবে আঁকি, এই বৃত্তে একটা জ্যা আছে। তো এই জ্যায়ের যে মধ্যবিন্দুটা সেটা কত, সেটা দেওয়া আছে -2,3। বলেন তো জ্যায়ের মধ্যবিন্দু থেকে অঙ্কিত যে লম্ব আছে সেটা কি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না? তাহলে আমরা এখান থেকে যে লম্বটা অঙ্কন করব সেটা কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। কথা বুঝছেন? তো বৃত্তের কেন্দ্রটা কত, বৃত্তের কেন্দ্রটা কত সেটা বলতে পারেন? যেমন আমরা যদি নাম দিই, যেমন এইখানে এটা তো আমরা জানি তাই না, আর এটা ধরেন আমরা ও নাম দিলাম, ও বিন্দু, ঠিক আছে। এখন আপনাকে কি বের করতে হবে, আপনাকে ওই জ্যায়ের সমীকরণটা বের করতে হবে। ধরেন জ্যায়ের একটা নাম দিলাম আমরা পি, এটা দিলাম বি, তাহলে আমাকে ইকুয়েশন অফ পিবি, এটার ইকুয়েশন বের করতে হবে তাই না? তো এখন আপনি একটু খেয়াল করে দেখেন যে এই জ্যায়ের সাথে আপনার যে এই বিন্দুটা মানে বৃত্তের যে কেন্দ্রটা আছে সেটা কি লম্বভাবে আছে না? সেটা কিন্তু অবশ্যই বৃত্তের সাথে লম্বভাবে আছে। তো যদি লম্বভাবে থাকে তাহলে আমার জন্য সুবিধা কি, আমার জন্য কি সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা এই বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 81, তাই না? তো একটু খেয়াল করেন যে জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে, ছবিটা আগে একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তো এখন আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুলো 81 দেওয়া আছে। আমরা ধরেন এইখানে একটা নাম দিই, এটা ধরেন আমরা নাম দিলাম ওএম, নাম দিলাম কি ওএম। তো এখন যেহেতু আপনাকে প্রশ্নে বলা আছে যে আমাকে শুধু এই জিনিসটা বলেন যে এই বৃত্তের কেন্দ্রটা কত, বলতে পারেন এই বৃত্তের কেন্দ্রটা কত হবে? দেখেন তো এই বৃত্তের কেন্দ্রটা কত, সেটা কিন্তু 0,0, কারণ এখানে ভাই 2gx2f নাই, আপনার যে 81 যেটা দেওয়া সেটা তো ব্যাসার্ধ, তাই না? তাহলে আপনি এই যে ওএম রেখা, এই যে ওএম রেখাটা, এই রেখার ঢালটা বের করতে পারেন। দুই বিন্দু দেওয়া আছে, ঢাল বের করা জানা, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে আপনার ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আপনি বলেন তো এই রেখার এই যে ওএম রেখার যে ঢাল সেটা তো আপনি বের করতে পারেন। ওএম রেখার ঢালটা কি হবে, 0-3 নাকি কোটি দ্বয়ের অন্তর, তাইলে 0 একটু ভুল লিখছি না, নাকি ঠিক করছি? না ঠিকই লিখছি, 0-3 আর হচ্ছে ডিভাইডেড বাই কত হবে বলেন তো, 0+2। তাহলে এই জায়গাটা কত আসবে বলেন, -3/2, -3/2। এখন আপনি আমাকে বলেন তো পিবি রেখার ডালটা বের করা যায়? পিবি রেখার ডালটা, পিবি রেখার ডালটা বের করা যায় কিনা? পিবি রেখার ডাল, এখন দেখেন তো পিবি রেখার সাথে ওএম রেখা কিভাবে আছে, লম্ব না? লম্ব আছে তো। এখন আমি যদি বলি যে ওএম রেখার ঢাল হচ্ছে আমার m1 ইকুয়াল টু হচ্ছে -3/2, আর পিবি রেখার ডাল হচ্ছে আমার m2, এটা আমার বের করতে হবে। এখন দুইটা রেখা পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে না ভাইয়া? তাহলে দুইটা রেখা যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে m1, দুইটা রেখার ডাল কত হয়, -1, সরলরেখায় পড়ছি, ঠিক আছে। তাহলে এখন আমি যদি m2 রাখি তাহলে কি হবে, -1 ডিভাইডেড বাই m1, তাহলে -1 আর m1 এর ভ্যালু কত, -3/2 না? তো এটা যদি পাশাপাশি মাইনাস মাইনাস বাদ হয়ে যাবে তাহলে আপনার থাকবে কত, 2/3, বুঝছেন? ডালটা কিভাবে বের করে নিয়ে আসলাম। এখন ডালটা বের করলে আপনার লাভ কি সেটা বলেন আগে, আপনার ডালটা বের করলে লাভটা কি? লাভটা হচ্ছে আপনি ডাল জানেন, বিন্দু জানেন, তাই না? আপনি যা সমীকরণ বের করে ফেলবেন, পিবি সমীকরণ। তো ইকুয়েশন
অফ পিবি। বলেন, একটা বিন্দু জানেন, ঢাল জানেন, সমীকরণ কি? y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ক্লিয়ার? সো এখন আসেন, y মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু কোনটা? এটা। আর x ওয়ান এর ভ্যালু এটা। তাহলে y মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু m এর ভ্যালু তো জানেন 2/3, আর হচ্ছে x মানে প্লাস হবে। ক্লিয়ার? তাহলে এখানে হবে 3y মাইনাস হবে 9, আর এখানে হবে 2x প্লাস হবে 4। এবার যদি আসেন এখান থেকে, তাহলে আপনি 2x মাইনাস 3y প্লাস 4 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আপনি লিখতে পারেন 2x মাইনাস 3y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0, যা হচ্ছে আপনার j এর সমীকরণ। ক্লিয়ার? বুঝতে পারছি? এটা অন্য একটা ভাবে করা যেত, ওই যে আমরা কি বলে ইকুয়েশন অফ কর্ড যেটা শিখছি ওটা দিয়েও কিন্তু করা যেত। ইকুয়েশন অফ কর্ড এটা দিয়ে কিভাবে করা যেত? এটা যেটা হইতো সেটা হচ্ছে যে আপনার যে j এর যে সমীকরণটা আছে, তা আপনি তো t ইকুয়াল টু 0 বলতে পারতেন না, তাই না? তো সেটা সমান কি হবে? সেটা সমান যে জিনিসটা হয়তো আপনার যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 81, এটা থেকে নিলে আপনি কিন্তু সমীকরণটা বের করতে পারতেন। বুঝতে পারছেন কথাটা নাকি বুঝেন নাই? একটু খেয়াল করেন তো, যে ওই জিনিস ওইটা দিয়েও করা যাইতো, কিন্তু আমরা চাইলে কিন্তু করা দিতে পারি আপনাকে। দাঁড়ান আপনাকে একটু দেখাই। দেখেন ওই জিনিসটা কিভাবে করে। ধরেন আমরা ওই যে আমাদের যে বৃত্ত যে সমীকরণটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল? সেটা দেওয়া ছিল হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 81 না? তা আপনি তো এটা বলতে পারেন যে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার আর হচ্ছে মাইনাস 81 ইজ ইকুয়াল টু 0 বলতে পারেন না? আর আপনার কিন্তু বিন্দুটা দেওয়া ছিল সেটা কত? -2,3 বিন্দু বলছে না, ওই যে এর মধ্যে বিন্দু, তাই না? ওইটা তো আপনার কি বলে, যে এর যে মধ্যবিন্দুটা দেওয়া আছে, তো ওই -2,3 যে বিন্দুটা আছে, ঠিক আছে, এটাকে আপনি x1, y1 কল্পনা করেন, x1, y1 কল্পনা করেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে আপনার কিন্তু কাজ শেষ। সেটা কিরকম? যে আমরা বলবো t ইজ ইকুয়াল টু হচ্ছে s1, t ইজ ইকুয়াল টু হচ্ছে s1। তাহলে t এর জায়গায় কত বসাবেন? ওই যে x, x এর জায়গায় রিপ্লেস হবে, বুঝতেছেন? x এর জায়গায় রিপ্লেস হবে কিসে? x x1 দ্বারা। তাহলে x x1 এর ভ্যালু কত? -2 প্লাস y এর জায়গায় y y1, তাহলে y ইন্টু 3 আর হচ্ছে আপনার -81 ইজ ইকুয়াল টু s1, মানে হচ্ছে আপনার বৃত্তের সমীকরণ সেটা কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 81 না? তাহলে x এর মান কত? -2। তাহলে -2 এর উপরে x স্কয়ার আর y এর জায়গায় কত বসাবেন? এভাবে করা যায় আর কি, 3 স্কয়ার আর হচ্ছে আপনার -81। জাস্ট এখান থেকে আপনি হিসাব নিকাশ করবেন, দেখবেন আপনার 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 13 ইজ ইকুয়াল টু 0। বুঝছেন? এভাবেও করা যায়, এভাবে আমরা করেন, এটা হচ্ছে অ্যানাদার বিকল্প। যাই হোক, তারপরে আসেন, এরপরে আমরা আর একটা জিনিস দেখব, তারপর আমাদের মোটামুটি শেষ। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাধারণ জ্যা। তো ওই জিনিসটা একটু বুঝেন যে সাধারণ জ্যা জিনিসটা কি। সাধারণ জ্যা, ঠিক আছে, আমরা ওইটা একটু দেখার ট্রাই করবো যে সাধারণ জ্যাটা আসলে কিভাবে কি করে। ওকে, তো এটা দেখার চেষ্টা করি। ধরেন আপনার কাছে দুইটা বৃত্ত আছে, সাধারণ জ্যা জিনিসটা আসলে কিরকম। ধরেন এই একটা বৃত্ত আছে আর আর একটা বৃত্ত আছে, এটা ধরেন আপনার, ওকে, এটা একটা বৃত্ত আছে। এখন এই দুইটা বৃত্তের একটা নির্দিষ্ট একটা সাধারণ মানে কমন একটা জ্যা আছে, সেটা কিন্তু খেয়াল করতে পারছেন? সেই জ্যাটা কিন্তু এইটা, ঠিক না? ওই জ্যায়ের যে সমীকরণ সেটা কি হবে? ধরেন এই বৃত্তের জন্য একটা সমীকরণ আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এটা আমরা ওই, আবার এটার জন্য তো আছে, ঠিক না? তো এটাকে আমরা ধরে নিলাম যে s ইকুয়াল টু হচ্ছে 0, এটাকে ধরে নিলাম s প্রাইম ইকুয়াল টু 0। তাহলে যে কাজটা করতে হবে, আপনার যেটা সমীকরণ বের হবে সেটা হচ্ছে আপনার s মাইনাস s প্রাইম ইজ ইকুয়াল টু 0। বুঝছেন? আমরা প্রুফটা দেখাইলাম না? এটা করলে এটাই আসবে, s মাইনাস s প্রাইম ইজ ইকুয়াল টু 0। যেমন, তাহলে আসলে আমরা কি করতে হবে? দুইটা বৃত্তের সমীকরণকে কাটাকাটি করতে হবে না? তাহলে তো আমরা বের করতে পারবো, ঠিক কি না? তাহলে তো আমরা জ্যায়ের সমীকরণটা বের করতে পারবো। কথা বুঝতে পারছেন? ধরেন আমি আপনাকে বললাম একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে হচ্ছে আপনার এই বৃত্তটা, ধরেন, হ্যাঁ, আমরা এই বৃত্তটার সমীকরণ আমরা আপনাকে বললাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 2y আর হচ্ছে প্লাস হচ্ছে 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আর এই বৃত্তের সমীকরণটা আপনাকে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 8x আর হচ্ছে প্লাস y প্লাস 10
ইজ ইকুয়াল টু 0। এখন কি করবেন, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই দুটাকে বিয়োগ করা, এই দুটাকে বিয়োগ করা। এখন দেখেন এই দুটাকে যদি আপনি বিয়োগ করেন তাহলে কি হবে বলেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 মাইনাস মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস 8x মাইনাস ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার আপনি একটু খেয়াল করে দেখেন তো, এইখান থেকে এক্স স্কোয়ার টার্মটা কাটা যায় না? এক্স স্কোয়ার টার্মটা কাটা যায়, বুঝতেছেন? এক্স স্কোয়ার টার্মটা কিন্তু কাটা যায়। আবার আপনার ওয়াই স্কোয়ারের টার্মগুলো কাটা যাচ্ছে, প্লাস 6x আর মাইনাস 8x করলে কত আসবে? মাইনাস 2x প্লাস 2y মাইনাস ওয়াই তাহলে করলে কত আসবে? প্লাস ওয়াই প্লাস 6 মাইনাস 10 করলে কত আসবে? মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে মাইনাসটা কমনে বাদ দেন, তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। বুঝছি? শেষ। এটাই হবে আমার ওই সাধারণ জ্যা বা কমন জ্যায়ের যে সমীকরণটা থাকে। ওকে, আসেন আমরা আরেকটা অঙ্ক দেখব। অঙ্কটাও ভালো। আমরা এই জিনিসটা দেখব। ওকে, আচ্ছা এখানে একটু আসবে, এখানে সাধারণ হবে। দেখেন আপনি বলছে দুটো বৃত্ত দেওয়া আছে, বৃত্ত দ্বারা সাধারণ যা, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে হবে। কথাটা বুঝতে পারছেন? একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে কিন্তু, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এবং আরেকটা বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এখন বৃত্ত দ্বারা যে সাধারণ যা, যে বৃত্তের ব্যাস, সাধারণ যেটা যে বৃত্তের ব্যাস তার সমীকরণটা বের করতে হবে। কথা বুঝছেন? তো আসেন আমরা ওই জিনিসটা দেখার চেষ্টা করি যে কিভাবে এই জিনিসটা বের করা যায়। তো আসেন, এখন আমাদের এই অঙ্কটার জন্য, অঙ্কটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে? আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ছবিটা একটু আঁকতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন, নাহলে পারবেন না। ওকে, সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এইটার সমীকরণটা, এইটার এই বৃত্তটা হচ্ছে এটা। মানে আমাদের এই সবুজের জন্য, এই যে সবুজের জন্য এই সবুজ বৃত্ত। ওকে, বুঝছেন কিন্তু? হ্যাঁ, এইবার আরেকটা বৃত্ত আছে, তো সেটা হচ্ছে এই কালার, তাহলে আমরা ওর জন্য আবার ওই কালারের বৃত্ত আঁকবো। আঁকলাম। এখন এই দুইটা বৃত্তদ্বয় সাধারণ একটা জ্যা আছে, দুইটা বৃত্তের সাধারণ একটা জ্যা আছে, সেই যেটা হচ্ছে আমার এই সবুজটা আর আকাশি কালারের মাঝখান দিয়ে গেছে। এইটা কোন একটা বৃত্তের ব্যাস, কোন একটা বৃত্তের ব্যাস, কথাটা ভালো করে বুঝেন, এটা কোন একটা বৃত্তের ব্যাস। আমরা আরেকটা কালার নিয়ে আসবো, আমরা পিঙ্ক কালারটা নিয়ে আসতে পারি। এটা কোন একটা বৃত্তের ব্যাস, তবে যে বৃত্তের ব্যাস সেই বৃত্তটা একটু আঁকার চেষ্টা করি আমরা। কোন একটা বৃত্তের ব্যাস, তো দাঁড়ান দেখি আমরা কতটুকু পারি। বাজে হইছে। এই যে, ঠিক আছে, এই হলুদটা হচ্ছে আপনার এই পিঙ্ক কালারের বৃত্তের ব্যাস, কিন্তু আপনাকে বের করতে হবে ওই পিঙ্ক কালারের বৃত্তের সমীকরণটা বের করতে হবে। আপনাকে ওই পিঙ্ক কালারের বৃত্তের সমীকরণটা বের করতে হবে, এবং পিঙ্ক কালারের বৃত্তর কেন্দ্রটা কিন্তু এই ব্যাসের মধ্যবিন্দু, ঠিক কিনা? ব্যাসের মধ্যবিন্দু না? কথা বুঝতে পারছেন স্যার? তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা কিন্তু ওই ব্যাসটা বের করতে পারি, মানে এই যে কমন যে জ্যা, এই সবুজ কালারের বৃত্ত আর হচ্ছে আকাশি কালারের বৃত্তের যে ছেদবিন্দু দিয়ে যে জ্যাটা অঙ্কন হয়েছে সেটা কিন্তু আমাদের কমন জ্যা, সেটা আমরা কিন্তু চাইলে বের করতে পারি। সেই কমন জ্যাটা কি হবে, মানে সাধারণ জ্যাটা কি হবে? সেই সাধারণ জ্যাটা হবে হলুদ, যেহেতু সাধারণ জ্যা, সেটা কি হবে বলেন? একটু আগে পড়াইছি আমরা, জাস্ট এই দুইটা সমীকরণ বিয়োগ করে দিব। তাহলে এক্স স্কোয়ার থাকবে না, ওয়াই স্কোয়ার থাকবে না, আর 2x মাইনাস 4x তারা বলে হবে মাইনাস 2x, আর হচ্ছে আপনার প্লাস 3y আর হচ্ছে মাইনাস 3y কাটা, প্লাস 1 আর হচ্ছে প্লাস মাইনাস 2, তাহলে করলে আসবে কত? মাইনাস 1 ইকুয়াল টু 0।
তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন 2x + 1 = 0। এই যে জিনিসটা, এটা কিন্তু আপনার ওই হলুদটা, যেহেতু আমি কালার একই রাখতেছি, এটা কিন্তু আপনার এই হলুদটার দৈর্ঘ্য, মানে 2x + 1 = 0। এটা হচ্ছে আপনার ওই সাধারণ যেটা। এখন এই সাধারণ যেটা তো এই বৃত্তের একটা ব্যাস, ওই পিঙ্ক কালারের বৃত্তের ব্যাস না, পিঙ্ক কালারের বৃত্তের ব্যাস। তাহলে একটু চিন্তা ভাবনা করেন যে এখানে কি করা যাইতে পারে। এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার যে কোনো একটা বৃত্তের সমীকরণকে আপনি ধরেন আমরা এই ক্ষেত্রে আমরা এই সবুজ বৃত্তটা ধরতেছি। দেখেন, আমরা সবুজ বৃত্তটা ধরতেছি। তো সবুজ বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে? সবুজ বৃত্তের সমীকরণটা দেওয়া আছে হচ্ছে আপনার x² + y² + 2x + 3y + 1। এখন এই বৃত্তটা কিন্তু এই যেটাকে কি করছে বলেন তো, একটা প্রশ্নে সেট করছে না? এই যে সাধারণ যেটাকে কি সবুজ বৃত্তটা কি এই জায়গাটায় ছেদ করছে না, আর এইখানে ছেদ করছে না? এটাই বুঝাতে চাচ্ছি। তো আমরা জাস্ট এই সবুজ বৃত্তটার জন্য একটা ইকুয়েশন দাঁড় করাবো, সেটা হচ্ছে এটাকে ধরে নিলাম s প্লাস কে ইন্টু আর হচ্ছে আপনার এলটা আমরা হলুদ কালারে দিব, ওকে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে এখন আসেন প্লাস কে ইন্টু এল এর মানটা কত পাইছেন? এই যে 2x + 1 পাইছেন না? তো জাস্ট এখানে লেখেন 2x + 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? আর আমি কিন্তু শুধুমাত্র কে এর মানটা জানলেই হয়ে যায়, কে এর মানটা জানলেই হয়ে যায়। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করি, x² + y² + 2x + 3y + 1 + 2kx + k = 0। এবার একটু আসেন x² + y² আর এই যে 2x আর এখানে আছে 2kx, এখান থেকে আপনি যদি 2x কমন নেন তাহলে কত থাকবে বলেন তো? সরি 2x, আমরা ধরেন x টা কমন নেই, তাহলে আমরা হচ্ছে 2 + 2k লিখতে পারি, 2 + 2k লিখতে পারি। আর প্লাস হচ্ছে এখানে কত আসবে? 3y + k + 1 = 0। এই যেটা পাইছেন, কথা বুঝেন, এই যেটা পাইছেন সেটাই তো আপনার এই পিঙ্ক কালারের বৃত্তের সমীকরণ, তাই না? এখন পিঙ্ক কালার বৃত্তের মধ্যে আপনার অজানা মান কে আছে? অজানা মান হচ্ছে আপনার ওই কেটা। অজানা মান কে আছে? আপনার কে এর মানটা, যেটা আপনি জানেন না। এখন আপনি বলেন যে এই যে পিঙ্ক কালারের যে বৃত্ত আছে সেটার কেন্দ্র, সেটার যে কেন্দ্রটা হবে সেটা কিন্তু আপনি বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন? এই যে সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্টটা সেটা কি? আমরা x এর সহগকে -2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কত আসবে এখানে? এই যে 2 + 2k, এটা কত আসবে? আমরা x এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এই জিনিসটা আসবে -k, সরি -k আর হচ্ছে -1 কমা, আর এখানে y এর সহগকে যদি আপনি -2 দিয়ে ভাগ করেন তাহলে এখানে আসবে -3/2। আপনি কিন্তু কেন্দ্রটা জানেন। এখন কেন্দ্রটা যে জানেন, তাহলে আপনি ওই যে কেন্দ্রটা সেটা কিন্তু ওই যে সাধারণ জ্যা সেটা দিয়ে গেছে না? তাহলে সাধারণ জ্যা দিয়ে কি কেন্দ্রটা সিদ্ধ না? কথা বুঝতে পারছেন? সাধারণ যেটা ওই কেন্দ্র দিয়ে সিদ্ধ। এখন সাধারণ জ্যা আপনি কি বের করে রাখছেন? আপনি তো সাধারণ জ্যা বের করে রাখছেন হচ্ছে 2x + হচ্ছে 1 = 0। এখন ওইখানে আপনি কে এর এই x এর জায়গাটায় আপনি এখানে বসান, এটা x ধরেন, তাহলে 2 × x এর জায়গায় কত হবে? -k -1 আর হচ্ছে +1 = 0। এইখান থেকে আপনি সিম্পলিফাই করলে আপনি কে এর ভ্যালু পাবেন, সেটা হচ্ছে -1/2। কে এর ভ্যালু পেয়ে গেলে আপনার তো কাজ শেষ। জাস্ট এখানে না কি করবেন, বসান। তাহলে দেখেন x² + হচ্ছে y² প্লাস কে এর ভ্যালু -1/2, তো -1/2 এর সাথে এটা করলে হবে 2 2 কাটা যাবে। আচ্ছা আমরা লিখে দিই, তা x × 2 -2 × হাফ প্লাস হচ্ছে 3y আর এখানে হবে -1/2 +1 = 0। দেন এখান থেকে আপনি যদি করেন তাহলে আপনার আসবে x² প্লাস হবে y² আর হবে প্লাস x প্লাস 3y আর হবে প্লাস হাফ = 0, যা হবে আপনার ওই পিঙ্ক যে বৃত্তটা আছে ওই বৃত্তের সমীকরণ। অঙ্কটা কিন্তু ভালো, বুঝছেন? অঙ্কটা ভালো। আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে আমি এখানে একটা ইকুয়েশন দাঁড় করাইছি না, সেটা হচ্ছে কি, এই যে s + k × l = 0, এটা কিভাবে দাঁড় করালাম? এটা দাঁড় করানোর টেকনিকটা হচ্ছে যে আপনি এখানে কিন্তু আমি যে সবুজ বৃত্তটা ধরছি, আপনি সবুজটা না ধরে আপনি কিন্তু এই যে আকাশী কালার বৃত্তটা ধরেও করতে পারতেন, একই জিনিস হইতো। তো আপনার সবুজ বৃত্তের জন্য আমরা ইকুয়েশনটা রাখছি হচ্ছে s, আর এইখানে আমরা
এই যে রেখাটা মানে আমাদের হলুদ যে রেখাটা যেটা হচ্ছে আমাদের কমন যা এটা রাখছি এল, তার সাথে একটা অনুপাত ধরে নিচ্ছি আমরা কে। কথা বুঝতে পারছেন? জাস্ট ইকুয়াল টু 0 বসাইছি, তারপর আমাদের শেষ। এই হচ্ছে ব্যাপার। এক্সট্রা কয়েকটা পার্ট একটু জানেন, সেটা হচ্ছে দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান। কথা বুঝছেন? দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান। তো এখানে আমাদের মোটামুটি 5টা ছবি আছে। মোটামুটি হচ্ছে আমাদের এখানে 5টা ছবি আছে। একটা, এখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা, আর হচ্ছে আপনার এই জায়গায় একটা। ওকে, এখন এইগুলোর ক্ষেত্রে কি রকম ভাবে সমীকরণগুলো হয়, যেমন দেখেন এটা হচ্ছে আমার এই বৃত্ত, প্রথম যে ছবিটা সেটা হচ্ছে এই বৃত্তের হচ্ছে একটা সেন্টার আছে, আর এখানে একটা সেন্টার আছে, আর এখানে এই বৃত্তে একটা রেডিয়াস আছে, এখানে একটা রেডিয়াস আছে। তো এই দুইটা বৃত্ত কিন্তু পরস্পর দূরবর্তী অবস্থান আছে। তো আপনি একটু জাস্ট আপনার একটু মাইন্ডসেটটা খাটায় একটু বলেন তো, যে এখানে আমরা যদি করি তাহলে এরকম লেখা যায় C1 C2 যদি মডুলাস করি R1 প্লাস R2, অর্থাৎ দুইটা বৃত্তের ব্যাসার্ধ যদি যোগ করি সেটা এই দুইটা বৃত্তের যে কেন্দ্র দুইটা আছে এই দুইটার থেকেও কিন্তু ব্যাসার্ধ থেকে কিন্তু বড় হবে জিনিসটা। কথা বুঝতে পারছেন? ব্যাসার্ধ থেকে জিনিসটা বড় হবে। ওকে, তো পরের ছবিটা দেখেন, পরের ছবিটা কি বলা আছে। পরের ছবিটা দেখেন দুইটা বৃত্ত কিন্তু একটা একটাকে স্পর্শ করছে। সেই ক্ষেত্রে তাহলে ফরম্যাটটা কি দাঁড়াবে? সেক্ষেত্রে ফরম্যাটটা দাঁড়াবে হচ্ছে আপনার C1 C2 মডুলাস ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। দেখেন এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, সেটার ক্ষেত্রে এটাই হবে। কিন্তু এটার ক্ষেত্রে একটু জিনিসটা একটু টাফ আছে, সেটা হচ্ছে দুইটা বৃত্তকে একটা একটাকে ছেদ করছে এবং মাঝখানে আপনার কিন্তু একটা ঝামেলা চলছে। সেটা হচ্ছে কি, যে R1 থেকে, এটার কথা হচ্ছে যে R1 থেকে যদি আপনি R2 বিয়োগ করেন তাহলে সেটা হচ্ছে আপনার C1 C2 বড়, কিন্তু যদি আপনি R1 প্লাস R2 করেন তাহলে কিন্তু আবার C1 C2 থেকে ছোট হবে। দেখেন আপনি একটু ছবিটা দেখলে বুঝতে পারবেন আশা করি। আবার এইখানে কনসেপ্টটা দেখেন, এইখানে কনসেপ্টটা হচ্ছে আপনার C1 C2 মডুলাস ইজ ইকুয়াল টু R1 মাইনাস R2। ওকে, যেমন দেখেন আমরা এই যে ছোট যে বৃত্তটা আছে, মানে যেটা হচ্ছে আমার C2 যে বৃত্তটা আছে এটার একটা ব্যাসার্ধ কল্পনা করতে পারি, আর C1 যে বৃত্ত এটার আমি ধরেন ব্যাসার্ধ বললাম R1, আর C2 ব্যাসার্ধ হচ্ছে আমার R2। তাহলে এই দুইটা ব্যাসার্ধের মধ্যবর্তী দূরত্ব কত হবে? R1 মাইনাস R2 না? কারণ বড়টা হচ্ছে R1, ক্লিয়ার? সেটা হবে C1 C2 সমান, মানে দুইটা বৃত্তের কেন্দ্র সমান। আর লাস্টে যে ছবিটা আছে যদি বৃত্তটা একেবারে ভিতরে ঢুকে যায় তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে C1 C2 মানটা ছোট, R1 মাইনাস R2। বুঝছেন? সো এইখান থেকে আপনি শুধুমাত্র এইটা একটু ভালো করে মনোযোগ দিয়েন, আর হচ্ছে এটা একটু মনে রাখেন, তাইলেই হবে। এই দুটো ছবি একটু মনে রাখেন, তাইলেই হবে। তা আসেন আমরা একদম শেষে ক্লাসে চলে আসছি। আমরা কিছু একটা ম্যাথ দেখব। এটা ঢাকা বোর্ডে 22 সালে আসছে। এই অঙ্কটা যা দেখা আমরা ক্লাসটা মোটামুটি আমরা শেষ করতে পারি। দেখেন আমরা বলেছি দুইটা বৃত্ত আছে, বৃত্ত দুইটা পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সি এর মান কত। দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে সি এর মানটা কত। এখন দেখেন বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে এখানে আপনাকে জানতে চাচ্ছে যে সি এর মানটা কত হবে। বহিস্থভাবে স্পর্শ করার ফরম্যাটটা কি ছিল? বহিস্থভাবে স্পর্শ করার যে সূত্রটা ছিল সেটা হচ্ছে C1 C2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 না? দেখেন তো বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2, সরি আগের পেজে যেতে হবে। এই যে দেখেন, এই যে এটা কথা বলছে, দেখছেন? C1 C2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। জাস্ট এটা দিয়ে ফরম্যাটটা মিলে ফেলবো। আসেন, তো এখন দেখেন C1 C2, তো এই প্রথম বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তটা, এই বৃত্তটা কেন্দ্র কত কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এটাকে আপনি কি বলতে পারেন? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হোল স্কোয়ার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 3, মানে আপনার সি এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে হচ্ছে আপনার এইখানে 3 স্কোয়ার আসবে প্লাস C2 পরের বৃত্তটার জন্য কত বলেন তো? আপনি একটু খেয়াল করে দেখেন, এই বৃত্তটা প্রথম যে বৃত্তটা আছে এইটার জন্য আপনার কেন্দ্রটা কত? 0,0। আর এই বৃত্তের ব্যাসার্ধটা কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। সিমিলারলি এই বৃত্তের জন্য কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -3, -4, কারণ ওই যে x এর সহকে -2 দ্বারা ভাগ, y এর সহকে -2 দ্বারা ভাগ। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? r ইজ ইকুয়াল টু √g² + f² মাইনাস হচ্ছে c।
তাহলে জি স্কোয়ার 9 আর 4 স্কোয়ার করলে 16, 9 আর হচ্ছে 16 আর 9 হচ্ছে 25, আর সি তো দেওয়াই আছে -c। এই যে সিটাই তো বের করতে হবে, ঠিক কি না? তো তাহলে এর ক্ষেত্রে কত লিখবেন, যোগ হচ্ছে আপনার 4 স্কোয়ার আর উপরে দিবেন রুট ইজ ইকুয়াল টু r1 প্লাস r2, তাহলে 3 প্লাস হচ্ছে রুট ওভার 25 মাইনাস সি। বুঝতে পারছি? উভয় পক্ষ থেকে স্কোয়ার করলে কিন্তু বাদ, আর এখানে 16 আর 9 হচ্ছে 25, 25 করলে হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট ওভার 25 মাইনাস সি। এখান থেকে হিসাব নিকাশ করবেন, আপনি সি এর ভ্যালু পাবেন 21। ক্লিয়ার? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা আরেকটা কাজ করছি কিন্তু দেখেন, অনেকে এই লাইনটা হয়তো নাও বুঝতে পারেন যে আমি এখানে কিভাবে এই সি1 সি2 জায়গায় এই জিনিসটা লিখছি। সেটা হচ্ছে আমি সি1 সি2 থেকে কি বলতেছি, আমি বলতে চাচ্ছি যে আপনার সি1 সি2 হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সি1 সি2 হচ্ছে আপনার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন এই সি1 এর ভ্যালু কত দেওয়া আছে, প্রথম বৃত্তটার কেন্দ্র 0 0, আর সি2 কত, পরের বৃত্তটার কেন্দ্র কত, -3, -4 না। এখন এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা কত হবে, অর্থাৎ সি1 সি2 সমান সমান -3 -0 বুঝদার অন্তর স্কয়ার প্লাস -4 -0 উপরে একটা স্কয়ার, আর উপরে একটা কি দিবেন, রুট। তাহলে বলেন -3 উপরে স্কয়ার করলে কত হয়, 9, আর 16, 16 আর 9 হচ্ছে কত, 25 না? বুঝছেন? এই কাজটাই করছে এখানে, একবারে শর্টকাটে করছে আর কি। তাহলে আপনি কিন্তু সিয়ার, এটা কিন্তু ঢাকা বোর্ডে 21 সালে আসছে, ভালো অঙ্ক। আসেন আর একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা দেখেন, এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3,4 এবং যা x স্কয়ার প্লাস y স্কয়ার 9 বৃত্তকে স্পর্শ করে। এখন আপনার যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9 যে বৃত্তটা দেওয়া আছে, হ্যাঁ, এই বৃত্তের জন্য বলেন তো সেন্টার কত? এই বৃত্তের জন্য সেন্টার কত, 0,0 না? আপনি কি রেডিয়াসটা জানেন? হ্যাঁ, অবশ্যই আপনি রেডিয়াসটা জানেন, সেটা হচ্ছে আপনার রেডিয়াসটা হচ্ছে 3। আর আপনাকে বলতেছে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,4। এখন ওই বৃত্তগুলো হচ্ছে কেন্দ্র কত দেওয়া আছে, সি2, যেটা হচ্ছে 3,4, ঠিক না? এবং ওইটার ক্ষেত্রে আপনি কি ব্যাসার্ধ জানেন? না, আপনি কিন্তু ব্যাসার্ধটা জানেন না, তাই না? তো এই ক্ষেত্রে আপনি কোন ইকুয়েশনটা থেকেই করবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব একটু বের করে নেন, এটা কিন্তু আমরা সি1 বলতেছি, বুঝছেন? এটাকে আমরা সি1 বলতেছি। জিনিসগুলো একটু নিয়ে আসি। দেখেন, আমরা তো জানি না এটা অন্তঃস্থ ছেদ করছে নাকি বহিঃস্থ ছেদ করছে, এগুলো আমরা কিছু জানি না। তো আমরা প্রথমে একটু সি1 সি2টা বের করে নিয়ে আসি, মানে দূরত্বটা, ঠিক আছে? সেটা কত হবে, 3 - 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 - 0 হোল স্কয়ার, ওই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে 9 আর 16 আর 9 25, তার মানে √25 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 5। এটা কিন্তু আপনার চলে আসছে। এখন আমি তো জানি না সেটা কোথায় ছেদ করছে, কথা বুঝতে পারছেন? স্পর্শ করতেছে বলতেছে যে এই কেন্দ্রের স্থানাঙ্কটা 3,4 যা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 বৃত্তকে স্পর্শ করে। এখন এটা বহিস্থভাবে স্পর্শ করতে পারে, অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবেও করতে পারে, অন্তস্থভাবেও করতে পারে। তাহলে একটা কেস হইতে পারে আমার বহিস্থ, আরেকটা কেস হইতে পারে আমার অন্তস্থ। একটা কেস হইতে পারে বহিস্থ, আরেকটা কেস হইতে পারে অন্তস্থ। তাহলে আমরা একটা বহিস্থ কেসের জন্য একটা করি, বহিস্থ একটা কেসের জন্য, আর একটা হচ্ছে আমার অন্তস্থ একটা কেসের জন্য। তাহলে যদি সেটা বহিস্থ ভাবে ছেদ করে, তাহলে আমার ফর্মেটটা কি ছিল, সি1 সি2 ইজ ইকুয়াল টু হচ্ছে r1 প্লাস r2। যদি সেটা অন্তস্থ হয় তাহলে আপনার ছিল সি1 সি2 ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2। এখন আসেন সি1 সি2 ভ্যালু 5 আর r1 এর ভ্যালু কত, 3, r2 এর ভ্যালু আপনি জানেন না, তাহলে আপনার ব্যাসার্ধর মানটা বের হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার 5। সিমিলারলি এখানে আসেন তো, 5 ইজ ইকুয়াল টু r1 মাইনাস 3। তাহলে এখান থেকে আপনার, হ্যাঁ ভুল লিখছি না, এটা এই জায়গাটা একটু ভুল লিখছি, সেটা হবে আপনার r2 মাইনাস 3, কারণ r1 এর মান হচ্ছে আমার প্রথম ব্যাসার্ধটা হচ্ছে 3। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি r2 বড় কিভাবে লিখলেন। আচ্ছা, এটা আমরা বিয়োগ দিব না, হ্যাঁ, এটা আমরা বিয়োগ দিব না, কিউবিলাম দিব, ওকে। r2 মাইনাস 3, তাহলে এখান থেকে আপনি r2 পাবেন, সেই r2 ভ্যালু কত হবে বলেন তো, 8 হবে না?
বুঝছেন? এখন দেখেন, এখন আপনি কিন্তু চাইলে এই সমীকরণ আপনার কাছে কেন্দ্র আছে না, এই যে দেখেন ব্যাসার্ধ আছে, কেন্দ্র দেওয়া আছে, এই যে দেখেন ব্যাসার্ধ আপনি দুইটা বৃত্তের ক্ষেত্রেই জানেন, তাহলে আপনি কেন্দ্র তো জানেন, সেন্টার 0 0 না 0 0 না সরি 3,4, তাহলে ওই যে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ওইটা দিয়ে বসাবো, তাহলে এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার কত, আর ভ্যালু কত পাইছা 2 না, আচ্ছা এটাকে আমরা ভুল করছি, 5 মাইনাস 3 এটা তো 2 হবে, তাহলে এখানে আমরা দিব 2 স্কয়ার। সিমিলারলি আমরা যদি এটার ক্ষেত্রে করি তাহলে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এইটার উপরে স্কয়ার, যা হবে দুইটা বৃত্তের সমীকরণ। বহিঃস্থ ছেদ করলে একটা হবে, কেন্দ্রস্থ ছেদ করলে আরেকটা হবে, বুঝছেন? কারণ আপনি তো আর জানেন না যে কোথায় কি করছে না করছে, এই জন্য আপনাকে দুইটাই ধরে নিতে হবে। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করতেছি। আর ইনশাল্লাহ আশা করি তেমন কিছু লাগবে না, আমরা মোটামুটি ওভারঅল সবকিছু জিনিসপত্রই দেখাইছি। সো ভালো থাকবেন সবাই, আবার ইনশাল্লাহ আর একটা ক্লাসে দেখা হবে আপনাদের সাথে।